আসলে আমার মাঝে মাঝে মনে হয় সারা বাংলাদেশটা একটু ব্যতিক্রম। কেন নয়? বাংলাদেশের ইতিহাস যদি কেউ পর্যালোচনা করে, সৃষ্টি থেকে শুরু করে প্রত্যেকটি ঘটনা প্রবাহ, এগুলো কি ব্যতিক্রম নয়? নিশ্চয়ই ব্যতিক্রম। এবং আমরা সেই ব্যতিক্রমের অংশীদার হতে পেরে আমি অন্তত নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে এই ব্যতিক্রমের দুটো দিক রয়েছে, পজিটিভ এবং নেগেটিভ। সেই দিকগুলো বিবেচনা করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটা আমি বিশ্বাস। কেন বলছি ব্যতিক্রম ধর্মী দেশ? একটা পুরনো গল্প দিয়ে শুরু করি। আজকে থেকে প্রায় 400 বছর, 350 বছর আগের কথা। আপনারা জানেন যে পরাক্রমশালী মুঘল সাম্রাজ্য কিন্তু বাংলাদেশকে বশ মানাতে পারে। প্লিজ কথা বলবেন না। আমি শিক্ষক মানুষ, ক্লাসে যখন কথা বলি তখন কিন্তু সবাই চুপ করে থাকে। আমি রাজনীতিক না, হাততালি দেওয়ার প্রয়োজন নেই। তখন একবার মুঘল সম্রাট এই বঙ্গদেশে এসেছিলেন এবং বুড়িগঙ্গার তীরে যখন গিয়েছিলেন তখন তাকে একজন সাধারণ মানুষ বলেছিলেন যে এই বুড়িগঙ্গা নদীর পানি কিন্তু সকালে একদিকে বয়, বিকালে অন্যদিকে বয়। এবং জনশ্রুতি আছে, গল্পে বলে যে সেই রাতেই তল্পিতল্পা গুটিয়ে মুঘল সম্রাট দিল্লি ফিরে গিয়েছিল। কাজেই একটা ব্যতিক্রম ধর্মী দেশ, আমরা সেই ব্যতিক্রম নিয়ে বেঁচে আছি, আমরা ব্যতিক্রম নিয়ে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছি। দেখুন, সাম্প্রতিক সময়ে ফিরে আসি 400 বছর ফাস্ট ফরওয়ার্ড করে। যদি ব্যতিক্রম ধর্মী না হবে, তবে আবু সাঈদের মতো একজন তরুণ যুবক এভাবে দুহাত প্রসারিত করে কেন বলবে যে আমাকে গুলি করো, আমি পিছপা হব? যদি ব্যতিক্রম ধর্মী দেশ না হবে, তাহলে মুগ্ধ কেন পানির বোতল নিয়ে কোমলমতি বালক বালিকা স্কুলের যারা প্রতিবাদ করতে রাজপথে নেমেছিল তাদের কাছে গিয়ে কেন বলবে পানি লাগবে, পানি লাগবে? সেই ব্যতিক্রম ধর্মী দেশের মানুষ আমরা। মৃত্যু নিশ্চিত জেনে যারা বিগত জুলাইতে এই দেশকে নতুন জীবন দিয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। নিজের জীবন দিয়ে যারা বলেছি বাংলাদেশকে নতুন জীবন দিয়ে গেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আর যারা আহত হয়ে হাসপাতালে রয়েছে, আমি সেই অগাস্টের 10 তারিখে বোধহয় প্রথম তাদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তারা এখনো সুস্থ নয়। সরকারের এত টাকা, হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যায়। যদি লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যায়, তাহলে তো কোটি কোটি টাকা সরকারের রয়েছে। সেই সরকারকে চিকিৎসার জন্য কেন বিদেশের কাছে হাত পাততে হয়? কেন ফান্ড চালু করতে হয় যেখানে দেশের ধনিক শ্রেণীরা অর্থ দান করবে, তারপরে সেই দানের টাকা দিয়ে জুলাইয়ের আহতদের চিকিৎসা হবে? এটা তো মেনে নেওয়া যায় না। কেন ফান্ড খোলা হবে? কেন সরকারের চিকিৎসা করার মতো যথেষ্ট অর্থ কি নেই? যদি কেউ বলে নেই, আমি সেটা বিশ্বাস করি না।
আমি তো পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। কাজেই এই ব্যতিক্রম ধর্মী দেশে ব্যতিক্রমী কাজ শুধু ভালো দিকে হয় না, ব্যতিক্রমী কাজ কিন্তু মন্দ দিকেও হয়। আমাকে ক্ষমা করবেন, আমাকে কঠিন কথাগুলো বলতে হচ্ছে। এই কঠিন কথাগুলো বলতে গেলে আমাকে আরো দু একটি কথা এখানে বলতে হবে, আমাকে ক্ষমা করবেন। আমরা আজকে 24-এর শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। ছোট্ট প্রশ্ন আছে, আমরা কি 52-র ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাইনি? জানিয়েছিলাম। আমরা কি তারপরে 69-এর শহীদদের শ্রদ্ধা জানাইনি? জানিয়েছি। আমরা কি 71-এর মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়ে আমাদের এই দেশকে আমাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করে দিয়ে গিয়েছিল, আমরা কি তাদের শ্রদ্ধা জানাইনি? জানিয়েছি। আমরা কি 90-এর আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাইনি? জানিয়েছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বারবার শ্রদ্ধা জানাচ্ছি, তারপরে আবার কেন জীবন দেবার প্রয়োজন হচ্ছে? এই 54 বছরের ইতিহাসে এবং তার আগে 52 থেকে বলেছি, কেন বারবার আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে? তাহলে কি আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি? সেটাই কি আজকে মেনে নিতে হবে যে ইতিহাসের শিক্ষা হচ্ছে এই, যে কেউ ইতিহাসের শিক্ষা গ্রহণ করে না? এই মারাত্মক ভুলগুলো কেন ফিরে ফিরে আমাদের জাতির জীবনে আসছে? কেন বারবার ফিরে ফিরে আসছে? আমি আজকে সেই প্রশ্ন, আজকে এই শ্রদ্ধা জানানোর দিনে আমি সেই প্রশ্ন আজকে আপনাদের সকলের সামনে এবং আজকে মিডিয়ার মাধ্যমে সারা জাতির কাছে আমি সেই কঠিন প্রশ্নটি তুলে ধরতে চাই। দেখুন, এখানে আমরা সংস্কারের কথা বলছি। তার আগে আমি ছোট্ট প্রশ্ন করব। আজকের শিরোনামে আরো দুটি শব্দ আছে, প্রত্যাশা ও প্রাপ্তি। আমি ছোট্ট একটি প্রশ্ন করব যে যেই প্রত্যাশা নিয়ে 24 জুলাই অগাস্ট এসেছিল, আজকে 25 জুলাই অগাস্টে আমাদের প্রাপ্তি কতটুকু রয়েছে? হ্যাঁ, স্বৈরাচার বিদায় হয়েছে, সেটা আমরা মেনেছি, কিন্তু গণতন্ত্রের যে উত্তরণের যে প্রত্যাশা নিয়ে দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষ এবং রাজনৈতিক দল যে আন্দোলন করেছে, সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? দীর্ঘ 1 বছরে হয়নি। কেন হয়নি? আমরা তো অতীতে একটি উদাহরণ দেখেছি, 90 দিনের ব্যবধানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমাদের চোখের সামনে সেই উদাহরণ রয়েছে, এবং সেই নির্বাচন তো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এখনো সম্ভবত সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন বলে বিবেচিত হয়। তাহলে এই প্রশ্নকে আমরা করতে পারি না যে দীর্ঘ 1 বছরের ব্যবধানে কেন আমরা সেই উত্তরণ সম্ভব করতে পারি? আজকে আমাদের জবাবদিহি করারও কিন্তু প্রয়োজন রয়েছে। আমরা শুধু শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে সন্তুষ্ট করতে পারবো, আমার কিন্তু এটা মনে হয় না। দেখুন, সংস্কার কেবল সংস্কারের জন্য এই কথা যদি কেউ বলে, আমি সেটা মেনে নেব। সাকি সাহেবের একটা প্রিয় শব্দ আছে, বন্দোবস্ত। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের নতুন বন্দোবস্ত আবার কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত না হবে। আমরা পরিবর্তন চাই, কিন্তু একটি
কথা আছে ইংরেজিতে, নো ট্রুথ ইজ আনফিটেড ট্রুথ। পরিবর্তন আমরা চাই, কিন্তু সব পরিবর্তন কিন্তু পরিবর্তন নয়, এটা বুঝতে হবে। আপনাদের মনে আছে ১/১১-র পরে ঢাকার প্রধান প্রধান সড়কে অনেক বড় বড় পোস্টার ব্যানার দেওয়া হয়েছিল, এবং সেখানে একটি গোষ্ঠী তারা এই ব্যানারগুলো দিয়েছিল। তারা সেখানে লিখেছিল যে সব কিছু বদলে দাও, পাল্টে দাও। কারা করেছিল আমি তাদের নামটা আর উল্লেখ করতে চাই না। আমি তাদের প্রশ্ন করেছিলাম যে পৃথিবীতে সব কিছু কিন্তু বদলে দেওয়া, পাল্টে দেওয়া যায়নি। তারা যখন জানতে চেয়েছিল আমি কি বোঝাতে চাচ্ছি আমার কথার মাধ্যমে, আমি তাকে বলেছিলাম যে আমরা কিন্তু যখন ছেলেবেলায় আমরা আদর্শ লিপি পাঠ করেছি, সেখানে কিন্তু একটি বাক্য আমরা শিখেছিলাম, সদা সত্য কথা বলি। এই বাক্যটি কিন্তু পাল্টে দেওয়া যায় না। কাজে পরিবর্তনের কথা যখন আমরা বলি, তখন আমার মনে রাখতে হবে যে পরিবর্তনের জন্য নয়, আমরা কোনটা পরিবর্তন চাই এবং কোনটা চিরন্তন সত্য, তার মধ্যে বিভেদ, সেই বিভেদ কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে। অন্যথায় আমাদের সেই সকল প্রচেষ্টা ভুলে পরিণত হবে, এবং যেটা হচ্ছে। সংস্কার, সে প্রসঙ্গেই বলেছি, সংস্কার কিন্তু সংস্কারের জন্য নয়। একটি ছোট্ট সংক্ষিপ্ত কথায় বলি যে কসমেটিক পরিবর্তন দিয়ে বাংলাদেশে 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। কসমেটিক পরিবর্তন তো জানেন, আজকাল কসমেটিক সার্জারি করে মানুষের মুখের পরিবর্তন করে ফেলে। মুখের পরিবর্তনে কোনো লাভ হবে না যদি আমার শরীরের ভেতরে অথবা আমার অন্তরের পরিবর্তন যদি আমি না আনতে পারি। এবং সংবিধানের কিছু বাক্যের যদি আমরা পরিবর্তন করি, কিছুক্ষণ আগে যারা ছিলেন সেই আলোচনায় দীর্ঘ প্রায় 1 বছর ধরে বা 6 মাস ধরে যে আলোচনা হয়েছে, সেটা বোধহয় আশা করি শেষ হয়েছে। সেখানে যারা ছিলেন তারা তিনি বলেছেন যে আমরা অনেক সংস্কারে আমরা সম্মত হয়েছি, সংবিধানের কিছু পরিবর্তন হবে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, অন্যান্য সংস্কারে যাচ্ছি না। সংবিধানের পরিবর্তন কেন, আপনারা যদি পুরো সংবিধান পাল্টেও দেন তাহলেও কোনো লাভ হবে না, যদি যারা সংবিধান তৈরি করে, যারা সংবিধান পরিবর্তন করে, এবং এই দেশের যারা মানুষ, আমাদের সকলের অন্তরের যদি পরিবর্তন না হয়, কোনো সংস্কারে এদেশে কোনো লাভ হবে। কথাটি কঠিন কথা, কিন্তু আমি বলছি এবং আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন। বক্তব্য দীর্ঘ করব না, আমি শেষ করে দিচ্ছি। সাকি সাহেব একটু আগে বলেছেন, তার থেকে শুনেছি সরকারের বোধহয় কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন 1600 খুনের জন্য 1600 মামলা হবে। আমি সঠিক বলছি তো সাকি সাহেব? 1600 খুনের জন্য 1600 মামলা হবে। ওই তো, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য মামলা হবে। আমাকে ক্ষমা করবেন, 1600 হত্যাকাণ্ডের জন্য 1600 মামলা করে যদি আমরা আধুনিক বিচার ব্যবস্থার ভিতর দিয়ে যাই, এবং যদি সেখানে ন্যায় বিচার নিশ্চিত করার যেসব চেকস অ্যান্ড ব্যালেন্সের ভিতর দিয়ে যায়, তাহলে এই 1600 হত্যাকাণ্ডের 1600 মামলার বিচার করতে কমপক্ষে 1600 বছর লাগে। আমি আপনাকে বলে দিচ্ছি। একটা সাধারণ অপরাধের জন্য আমরা সিআরপিসি ব্যবহার করি। বাংলাদেশে যে অপরাধ হয়েছে, সেই অপরাধ কিন্তু সাধারণ অপরাধ নয়, এটা বুঝতে হবে। এই অসাধারণ অপরাধের জন্যে, আমি আইনজ্ঞ নই, আমি ব্যারিস্টারি করিনি, কিন্তু আমি এখানে আরেকজন ব্যারিস্টার মধ্যে ছিলেন বা আরও যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এখানে সাধারণ আইন দিয়ে এই অসাধারণ অপরাধের বিচার করা কোনোদিন সম্ভব হবে না। কাজে এই পরিস্থিতিতে আমি 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 খুব সহজ করে বলে দিচ্ছি, এই 1600 হত্যার জন্য একটি মামলা যথেষ্ট, যেখানে যেখানে সেই 1600 যারা
যাদেরকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে সেই মামলার তারা হবেন, যাদের উপরে অন্যায় করা হয়েছে তারা হবেন বাদী এবং তারা হবেন বাদী। যেহেতু তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা তো বাদী হতে পারবেন না, সরকার বাদী হবে। একটি মামলায় যথেষ্ট 16 জনের পক্ষে, আমি আইনজ্ঞ না হয়েও বলে দিচ্ছি। এবং একটি মামলায় এই 1600 জনকে হত্যা করার জন্য যদি 16,000 অপরাধী হয়ে থাকে, তারা প্রত্যেকে একটি মামলার তারা আসামি হবে। এবং একটি মামলায় বিচারে একটি রায়ে সেই 16,000 বা যতজনই হয়ে থাকুক না কেন তাদেরকে একটি রায়ে শাস্তি দেওয়া সম্ভব এবং এই বিচার 16 ঘন্টায় করা সম্ভব। এবং যদি কোনো সাহসী সরকার থাকে, কিছু মনে করবেন না, সৎ সাহসী যদি কোনো সরকার থাকে, যারা সত্যে বিশ্বাস করে, যারা ন্যায় বিশ্বাস করে, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা মানবাধিকারে বিশ্বাস করে, তারা এই বিচার করতে 16 ঘন্টার বেশি লাগতে পারে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আশা করি আমার এইসব অপ্রিয় কথা বলার যে অপরাধ, সে অপরাধ আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটি কথা একটু হয়তো এখানে যদি আমাদের মঞ্জু সাহেব থাকতেন তাহলে ভালো হতো, তিনি চলে গিয়েছেন। আমি তার ভাষায় একটি কথা বলবো। আরবিতে একটি কথা আছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমার যদি উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমি সব কাজ খুব সহজেই করতে পারি এবং প্রতিটি কাজ তার উদ্দেশ্যেই সাধিত হয়। আর আমি যদি আমার উদ্দেশ্য সঠিক না হয় তাহলে সেটা নিয়ে আমি অনেক কিছু করতে পারবো, কথা বলতে পারবো, যুক্তিতর্ক দিতে পারবো, সব কিছু দীর্ঘায়িত করতে পারবো। আমি ইঙ্গিতেই বলছি, আমি আর এর ব্যাখ্যাতে যাব না। আমি সবশেষে আপনাদের সকলকে একটি কথা বলবো যে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে যারা আমরা এখানে বসবাস করছি, আমরা একটি স্বাধীন দেশ বাংলাদেশ পেয়েছিলাম। কী কারণে? এই দেশে গণতন্ত্র থাকে। পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়, সেটা বিশ্বাস করেই কিন্তু আমরা একটা আলাদা রাষ্ট্র পেয়েছিলাম। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটিমাত্র অনুরোধ করব, আপনারা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথে দীর্ঘ করবেন না, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু আবার গেলে উঠবে। সবাইকে